সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কবির আমন্ত্রণে। আমার সঙ্গে আছেন কবি, কথাকার, গবেষক মুশতাক আহমেদ। মুশতাক ভাই কেমন আছেন? ভালো আছি। মুশতাক ভাই, বইমেলা আসলে লেখকদের মধ্যে একটা জোয়ার তৈরি হয়। এবার বইমেলা আপনার কয়টা বই? আমার এইবার মেলায় দুটো বই আসছে। যদি একটু করে বলেন কি বিষয়ে বই, কি বই? আমার একটি বই হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প, পাবলিক হেলথের প্রথম পার্ট। এটাতে আমার গণস্বাস্থ্য কেন্দ্রের 2 বছরের কর্মজীবনের কিছু স্মৃতি আছে। পাশাপাশি সেই কর্মজীবনে যখন আমি ছিলাম তখন গণস্বাস্থ্য কেন্দ্রের গৌরবময় অতীত আমি জানতে পারি। বিশেষ করে বাংলাদেশ হাসপাতাল, যেটা মুক্তিযুদ্ধের প্রথম হাসপাতাল, তারপরে সেই অবদান, তারপরে জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য খাতে তার নানামুখী অবদান, বিশেষ করে আমাদের জাতীয় ওষুধ নীতি প্রণয়নে তার এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা, এবং আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন বিষয়ে আমাদের দেশের যে সাফল্য, সেটা আন্তর্জাতিকভাবে তিনি আলমাতা সম্মেলনের সময় সেটা তুলে ধরেছিলেন। এছাড়াও উনি সবসময় অসাধারণ, অসামান্য কাজ। কিন্তু আমি জানি প্রফেশনালিও আপনি আসলে এরকম একটা সেক্টরে কাজ করেন, ওষুধ নিয়ে কাজ করেন। মানে আপনার প্রফেশন কি এখানে লেখালেখিতে ঢুকে গেল? না, আমি ঠিক ওষুধ নিয়ে কাজ করি, আমি স্বাস্থ্য নিয়ে কাজ করি। এই বইটাতে আসলে একটু ব্যাকগ্রাউন্ড আছে। এক হচ্ছে আমি সেখানে কাজ করে এসেছি, 2 হচ্ছে যখন করোনার সময় তো কাজ করে আসার পরে আর জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি আমার ক্যারিয়ার অন্যভাবে অন্যান্য প্রতিষ্ঠানে করেছি। করোনার সময় যখন দেখলাম জাফরুল্লাহ চৌধুরী নিজে অসুস্থ হয়ে পড়েছেন, তখন আমি লেখা শুরু করে দিলাম। আমি মনে হয় 3 মাসের মধ্যে আসলে মূলত প্রথম ভার্সনটা আমি লিখে ফেলেছি। এবং লেখার করে আমার সৌভাগ্য, জাফরুল্লাহ চৌধুরী সেটা যেহেতু যখন অনলাইনে প্রকাশিত হয় কারো মাধ্যমে জানতে পেরেছিলেন, তিনি পাণ্ডুলিপিটা পরে উনি প্রেসে পাঠিয়ে দেন। কিন্তু সেটা যাই হোক, গণস্বাস্থ্য প্রকাশনী থেকে সেটা হয়নি। এটা পরবর্তীতে আরও পরিমার্জনের পরে এবারে বের। অভিনন্দন মুশতাক ভাই, আপনার এই যে ডকু ফিকশন, সেটা আমার খুব পছন্দ। আবুল হাসানকে নিয়ে আপনার কাজ খুবই আলোচিত হয়েছে আমাদের দেশে। জনরা হিসেবে ডকু ফিকশনে আপনার মনোযোগটা কিভাবে আসলো? কবি সাহিত্যিকদের জীবন আমি খুব অনুসরণ করি। যখন সুযোগ হয় তাদের জীবনী পড়ার বা তাদের সম্পর্কে উপন্যাস পড়ার, সেগুলো আমি পড়ি। বিশেষ করে অনেক কবিদের কিছু ব্যতিক্রমী জীবন আছে। তো আমি হাসনাত আবদুল্লাহের লেখার মধ্যে সুলতান, নভেরা, আরজালি আমি পাই। তারপর শাহাদুজ্জামান যখন ক্রাচের কর্নেল লিখেন এবং একজন কমলা লেবু লেখেন, সেগুলো আমাকে আলোড়িত করে। এবং আমার মনে হয় যে আবুল হাসানের যে জীবনটা, আমি যেহেতু তাকে পছন্দ করি এবং তার জীবনের বেশ কিছু জায়গা আমি জানি এবং কিছু জায়গা আছে আমি জানি না, তো আমি কিন্তু তাকে নিয়ে, তার জীবনকে নিয়ে আমি প্রায় 8-10 বছর তার জীবনের উপাদানগুলি আমি সংগ্রহ করার চেষ্টা করি। এবং যেখানে সংগ্রহ করতে পারি না, তার জীবনচক্রে যারা ছিলেন তাদেরকে অনুসরণ করি এবং সেই জায়গায় আমি কল্পনার আশ্রয় নেই। আপনার লেখালেখির জীবনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে আসলে কোন সাহিত্যিকরা? শামসুর রহমান, আবুল হাসান, আল মাহমুদ, রফিক আজাদ, শক্তি চট্টোপাধ্যায়, আরও অনেক। মুশতাক ভাই, প্রত্যেক সাহিত্যিকের জীবন বোধ থাকে। আপনার লেখায় বারবার ফিরে আসে এমন কোনো বোধের কথা কি দর্শকদের বলতে পারেন? আমি তো দার্শনিক চিন্তা নিয়ে লিখি না, তো আমি লিখতে গেলে আসলে আমার চারপাশের নিসর্গ এবং মানুষের মধ্যে, এক মানুষের সাথে আরেক মানুষের যে সম্পর্ক, সেগুলোকে প্রাধান্য দিই। আমি মনে হয় মানুষের একটা পজিটিভ যে সম্পর্কটা, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করি। লেখালেখির বা সাহিত্যের সফলতা আসলে কি মুশতাক ভাই? নিজের কথাটা বলি, সবার কথা তো বলতে পারবো না। আমি যখন লিখি, আমার চোখের সামনে আমি পাঠককে কল্পনা করি, সেই পাঠককে কল্পনা করে আমি লিখি। নিজের কথাটা যখন লিখি, আমার কাজেই আমার সবচেয়ে আনন্দের বিষয়টা যে কোনো না কোনো পাঠক সেটা পড়বে এবং তার ভালো লাগবে, সেটাই আমার সাফল্য। আপনার সাহিত্য জীবন সবচেয়ে বড় সফলতা বলে আপনি কাকে মনে করেন? আমার কর্মগুলোর মধ্যে সবচেয়ে সফল তো আপনি উল্লেখই করলেন, ঝিনুক নির্বে সহ। এছাড়াও কিন্তু আমার যে প্রথম বইটা, যেটা আমার 19 বছর বয়সে বেরিয়েছিল, সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্ট, তো সেটাও কিন্তু বিপুল ভাবে জনপ্রিয় হয়েছিল 1989 সালে। অনেকে এখনও আমাকে দেখলে সেই সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্ট, সেই নামে আমাকে চেনে। দারুণ। আপনি সমালোচনা বা নেগেটিভ ফিডব্যাক এটা কিভাবে আসলে গ্রহণ করেন? আচ্ছা, আমি সমালোচনাকে কখনো নেগেটিভ মনে করি না। সমালোচনাকে আমি সবসময় পজিটিভ মনে করি। এবং যে লেভেলেরই হোক, যে আমার চেয়ে বড় হতে পারে বা লেখক নাও হতে পারে, সাধারণ পাঠক হতে পারে,
আমি তখন সেই সমালোচনাগুলোকে নিয়ে আমার নিজের লেখাটাকে আরও এনরিচ করার চেষ্টা। ব্যক্তিগত জীবন আর লেখালেখির জীবন, এটার মধ্যে ভারসাম্যটা আপনি কিভাবে রক্ষা করেন? আচ্ছা, এটা আমার জন্য খুবই জরুরি, কারণ আমার আসলে বিনোদনের জায়গাটা হচ্ছে লেখালেখি এবং পড়াশোনা, এবং এটা অনেক সময় আমার পরিবারের সদস্যদেরকে বঞ্চিত করতে হয়। এক সময় আসলে তারা মেনে নিয়েছে যে আমাকে লেখালেখির পিছনে, পড়াশোনার পিছনে সময় দিতে হবে। মুশতাক ভাই, আপনি যদি টাইম মেশিনে চড়ে আপনার শৈশবে ফিরে যেতে পারতেন, তাই লেখালেখির জীবনের কোন ভুলটা আপনি শুধরাতেন? আমি হয়তো লেখালেখির চিন্তা করতামই না। কি করতেন? পড়াশোনাই করতাম, শুধু পড়াশোনাই করতেন। মুশতাক ভাই, এই সময়ের যে সাম্প্রতিক প্রবণতা লেখালেখির, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে সাম্প্রতিক প্রবণতা বলতে আসলে এক একজন লেখকের তো লেখা এক এক রকম হবে, এক একজন এক এক ভাবে চিন্তা করেন। এটা একটা বহু ধারার একটা ব্যাপার, কাজে সেটাকে মেনে নিয়েই আসলে আমাদেরকে চর্চা করতে হবে। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনাটাই আসলে কমে গেছে, এবং লেখালেখি যারা করেন তারা আসলে সমাজে, আমার ধারণা, সবচেয়ে নেগলেক্টেড যেই পেশাগুলো আছে তার মধ্যে লেখালেখি আসলে একটা। এই যে সামাজিক যে সংকট, এটাকে আপনি আসলে কিভাবে ডিল করেন? লেখালেখি তো আমাদের দেশে পেশা হিসাবে প্রতিষ্ঠিত হয়নি, এবং এটা অনেক দূরের ব্যাপার। আর আমাদের সমাজটা যে যাকে বলে জ্ঞান ভিত্তিক সমাজ, তা নয়। তো আমাদের দেশটা এবং সমাজটা এখনও একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে। আরও অনেক সময় লাগবে আমাদের সেই পর্যায়ে যে। আপনার আরেকটা বই আছে নার্সিসাসের আরশি, সেটা নিয়ে যদি একটু বলেন। নার্সিসাসের আরশি এবছর বেরোচ্ছে, এটা অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে। তো অক্ষরবৃত্ত প্রকাশনীর যে বইটা, এই বইটাতে আমার ওই ব্যক্তিগত জীবন আছে, সেখানে আমার ওই কবি সাহিত্যিকদের সম্পর্কে আমার অবজারভেশন আছে, তাদের রচনা সম্পর্কে আমার অবজারভেশন আছে, এবং এছাড়া আমার ছোট ছোট জার্নালিস্টিক ধরনের কিছু লেখাদ্য আছে বই। আর নার্সিসাসের আরশি কেন? নিজেকে নার্সিসাস বলছেন কেন? এই বইতে আসলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমার আত্মকথা সে একটা বড় জায়গা জুড়ে নিয়েছে। আমি যখন অন্যের লেখা সম্পর্কে বলতে চাই, অন্যের জীবন সম্পর্কে বলতে চাই, সেখানেও দেখা যায় আমার নিজের কথা আসছে। আর বিশেষ করে আমার লেখক হিসাবে বেড়ে ওঠার যে সময়টা, সেই সময়টা অনেকটা এসেছে। কাজেই আমি একজন পাঠক মনে করতেই পারে যে নিজের কথা বেশি বলছে, কাজেই আমি প্রচ্ছদেই বলে দিলাম যে আমি নার্সিসাস। অনেক ধন্যবাদ। মানে আপনার সাথে কথা বলা সবসময় আনন্দের। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। এই রাউন্ডটা এরকম যে আমরা একটা শব্দ বলবো, সেটা আপনি যা মনে হয় তাই বলবেন। 1 নম্বর শব্দ মুশতাক আহমদ। এটা আমি নই, এটা অন্য কেউ। মদ কেন? মেদ না কেন? আমি নির্মেদ। প্রিয় শব্দ? নিসর্গ। কোন সময়ে বেশি লেখেন? সন্ধ্যাবেলায়। কবিতা? এটা আমার জীবনের অনুবাদ। সঙ্গীত? সঙ্গীত আমার জীবনের সারাৎসার। লেখার সময় কি খান? চা খাই। সবচেয়ে সৃজনশীল সময় কোনটা দিনের? মধ্যরাত। আপনার লেখালেখির ভীতি কি? রাইটার্স ব্লক। প্রিয় লেখক? জীবনানন্দ দাশ। প্রিয় কবি? শামসুর রহমান। যে চলচ্চিত্র প্রভাবিত করেছে? পথের পাঁচালী। মাতৃত্ব? আমার এক অন্বেষাদিত বিষয়। পিতৃত্ব? এর চেয়ে মধুর বিষয় আর হতে পারে না। বাবা? বাবা নেই, কিন্তু বাবা এখনো মনে হয় ছায়ার মতো আছেন। মা? মা আমার আশ্রয়। যৌনতা? এটা খুবই প্রয়োজনীয়, সাহিত্যের জন্য আরো প্রয়োজনীয়। বিশ্বাস? মানুষের উপর বিশ্বাস হারানো। আস্থা? আস্থা হচ্ছে আমার অধীত যে বিদ্যা, সেটাই আমার আস্থা তৈরি করে। যা বলতে চাই জোরে, আমি আরো লিখতে চাই। অনেক ধন্যবাদ মুশতাক ভাই। RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে কথা বলছিলাম কবি, পথসাহিত্যিক, গবেষক মুশতাক আহমদের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।